হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, জয় শ্রীরাম, জয় বজরংবলী ফ্রম শিলিগুড়ি, আমার মামার বাড়ি। তো আজকে আমরা কলকাতা রিটার্ন করে যাচ্ছি। তো ঘুরতে সময় এখন 9:25, প্রচুর লেট হয়ে গেছে। সেই ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তারপর ওঠার পরে সে রেডি হয়ে সেই মামার সাথে টানা গল্প, সেই গল্প আর শেষ হচ্ছে না। তো লাস্টে জোর করে এক প্রকার বেরিয়ে আসতে হচ্ছে, কারণ গল্প করতে থাকলে গল্প শেষ হবে না। খারাপও লাগছে এত লম্বা জার্নি করার পরে, এত লম্বা রাইড করার পর আবার বাড়ি ফেরা। ঠিক আছে, বাড়িতে ফিরতেই হবে, আবার কাজে মন দিতে হবে, ব্যাক করতে হবে। তো এখন সময় 9:25, তো আমরা রিটার্ন করছি বাড়ির দিকে। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্টলি তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো শুরু করে দিলাম আমরা আমাদের রাইড। সবাইকে বিদায় জানিয়ে এবার শুরু বাড়ির দিকে ফেরা। খারাপ লাগছে, সেই এতদিনে এত মজা, এত আনন্দ, গল্প আড্ডা, আবার বাড়ি ফেরা। ঠিক আছে, তবে কোনো ব্যাপার না। আবার এটাও বলে মনকে সাইতে পারি, সেই আমার তো রাইড চলতেই থাকে, সে তো আবার আসা হবেই। রয়েছে আমরা এই মুহূর্তে শিলিগুড়ি সিটির মধ্যে। ও সকাল সকাল বলে তাও মানে সেই ভিড়টা এখনও পাইনি। আর একটু পরে হয়তো সে আরও ভিড়টা শুরু হবে। তো এখনও ভিড়টা তুলনামূলক কম, অতটা কম না, সামান্য কম। এই মোড় থেকে আমাদের নিয়ে যেতে হবে ডান দিকে। তো আমরা চলে আসলাম তিস্তা ব্যারেজে। এই তিস্তা ব্যারেজ তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে ধীরে ধীরে জল ছাড়ছে, আর এদিকে একদম পুরো ড্রাই। তো এই সাইডটা বোধহয় বাংলাদেশে ঢুকে গেছে। তো আগের দিন আমি আর রিপন রাত্রেবেলা এসে এইখানটায় এসে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। তো রাত্রেবেলা এসে দুজন বেশ আড্ডা ফাড্ডা মারছিলাম। তো আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে। ন্যাশনাল হাইওয়ে প্লাস এটা হলো এশিয়ান হাইওয়ে 1। আমরা চলে আসলাম ঠাকুরগঞ্জে। ঘুরতে সময় 10:20। রাস্তার দুপাশে কিন্তু অলরেডি চা বাগান দেখা যাচ্ছে এখানে। তো এই জায়গাগুলোতেও, এই ঠাকুরগঞ্জ যেখান থেকে আপ টু ইসলামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু চা চাষ হয়। ঘুরতে সময় 10:25, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজাতে, পশ্চিম মদতী টোল প্লাজা। বেরোচ্ছে আমরা একটা নদীর উপর দিয়ে ব্রিজ। নদীর নামটা ঠিক আমার জানা নেই, তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তো আবার বললাম একটা প্রবলেমের মুখে, আমার বাইকের গাছে চেনটা পড়ে, ভাগ্য ভালো সামনেই দোকান আছে, চেনটা পড়ে গেছে। ডবল স্ট্যান্ড করবো? তো ভাগ্য ভালো পাশেই দোকান আছে, তো যে কারণে ঠিক জায়গাতে চেনটা পড়েছে। চেন টাইট করতে হবে, চেন অনেকটাই লুজ হয়ে গেছে, আমরাও খেয়াল করিনি। তো চেন টাইট করে তেল ফেলে দিয়ে দিতে হবে। যাক, ভাগ্য ভালো ঠিক জায়গাতে চেনটা পড়েছে। এটাকেই বলে বোধহয় ভগবানের ব্লেসিংস। আমার যেটাই হোক, মানে এই যে বাইকের চেনটা পড়লো একদম হাইওয়ের ওপরে কিন্তু সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, হতে পারে 10 কিলোমিটার পর অ্যাভেলেবেল। তো আমার চেনটা পড়লো একদম ঠিক বাইক রিপেয়ারিং দোকানের সামনেই। এটাই হচ্ছে ভগবানের ব্লেসিংস। এটাই মাইলস্টোনে দেখাচ্ছে এখান থেকে কলকাতা হলো আর 527 কিলোমিটার, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 493। হ্যাঁ, ওখানে কলকাতা বলতে ওরা হয়তো প্ল্যানেট ধর্মতলা ওই সাইডটার কথাই বলছে, কিন্তু আমাদের তো আর আগেই বারাসাত। তো সেই কারণে আমার দিকে প্রায় 20 কিলোমিটার কমে আসছে। তো আমরা অলরেডি প্রায় 50 কিলোমিটার, প্রায় 60 কিলোমিটার আমরা পার করে চলে এসেছি। তো এখন দেখাচ্ছে আমার এখানে 493 কিলোমিটার। আমরা ঢুকে পড়লাম ইসলামপুর বাইপাসে। ঘুরতে সময় 11:05। তো এই প্রথম স্ট্রেচে সবসময় না সব থেকে বেশি ম্যাক্সিমাম টেনে দিতে হয়, কারণ তারপরে না আর পারা যায় না। তারপরে সে বারবার ধীরে ধীরে থামতে থামতে যেতে হয়। তো প্রথম স্ট্রেচেই চেষ্টা করি আমি 150 থেকে 200 কিলোমিটার টেনে দেওয়ার। তো অলরেডি আমরা প্রায় 80 কিলোমিটার বেশি টেনে দিয়েছি আমরা। এই হলো ইসলামপুর মোড়, আর এখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে ইসলামপুর সিটি। আমরা রয়েছে এখন উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রামে, পাঞ্জিপাড়া গ্রাম বা শহরে। আর এই জায়গাটা কিন্তু বেশ কনজেস্টেড। তার সাথে রাস্তার ওপাশে বোধহয় কোনো রিপেয়ারিং কাজ চলছে, তো সে কারণে ওপাশে গাড়ি যাচ্ছে না, গাড়ি সব এদিকে একটা দিকেই পাস করাচ্ছে।
তো সেখানে জায়গাটা একটু কনজেস্টেড হয়ে রয়েছে। এই হলো কিষানগঞ্জের চেকপোস্ট। এই চেকপোস্টের পর থেকে কিন্তু অফিসিয়ালি বিহার শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এন্টার করে গেলাম বিহারে, ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে আমরা বিহারে এন্টার করে গেলাম। পূর্ণিয়া 65, পূর্ণিয়া নিয়ে অনেক গল্প পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যখন আরণ্যক উপন্যাসটা পড়ছিলাম, তো সেখানে পুরো পূর্ণিয়া নিয়ে লেখা ছিল, পুরো পূর্ণিয়ার জঙ্গল এই সেই, খুবই অসাধারণ একটা উপন্যাস। তো আমার ঠিক ডান দিকেই তোমরা দেখতে পাচ্ছ কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সোজা ডালখোলার দিকে। তো এখন কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিহারের মধ্যেই রয়েছি। কিষানগঞ্জ থেকে ডালখোলা যাওয়ার রাস্তার কিন্তু বেহাল দশা। একে তো সব গাড়ি একই দিকে আসছে, তারপর হচ্ছে রাস্তার এই অবস্থা। পার্টিকুলার এই জায়গাটা কিন্তু রাস্তাটা একটু খারাপ অবস্থা। তো আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা, আর ঘড়িতে সময় এখন 12টা 5। তো আমরা চলে আসলাম ডালখোলাতে। তো ডালখোলা থেকে সোজা ওদিকে চলে গেলে কিন্তু হলো পূর্ণিয়া, আর আমরা ডালখোলা থেকে বাদিক নিয়েছি কলকাতার উদ্দেশ্যে। তো সামনে আবার চলে আসলো মাইলস্টোন, রায়গঞ্জ 47 আর মালদা 123 কিলোমিটার। তবে একটা জিনিস মানতেই হবে, এই হাইওয়ের বিহারের পার্ট থেকে কিন্তু পশ্চিমবঙ্গের পার্টের রাস্তা অনেক বেটার। এই পশ্চিমবঙ্গে ঢুকলাম রাস্তা একদম পুরো প্লেন, পুরো ওকে, আর বিহারে কিন্তু রাস্তাটা খারাপ ছিল। তো এটা কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। বোতলবাড়ি মোড়, এই মোড় থেকে বাদিক নিলে হচ্ছে তোমার এই যে বাদিক নিলে তোমাদের বেঙ্গল টু বেঙ্গল হয়ে তোমরা শিলিগুড়ি পৌঁছতে পারবে। আর সাথে রোডটা কিছুটা শর্ট ডিস্টেন্স হয়, সেক্ষেত্রে তোমাদের বিহারের উপর দিয়ে ক্রস করতে পারে, যেটা আমরা বিহারের উপর দিয়ে ক্রস করে আসলাম। তবে ওই রাস্তাটা আমি বলবো রিকমেন্ডেড না, তার কারণ রাস্তাটা ফার্স্ট অফ অল হাইওয়ে না, সরু রাস্তা, তার উপরে মানে সব রকম গাড়ি মানুষ মানে গরু ছাগল সব রাস্তার উপর চলে আসে। তো সে কারণে আমি রিকমেন্ড করবো সামান্য একটু ডিস্টেন্স বেশি হলেও হাইওয়েটাই ধরবে। ডিস্টেন্স বেশি হলেও তাড়াতাড়ি পৌঁছবে হাইওয়ে দিয়ে, যেহেতু এখানে তোমরা হাই স্পিড টানতে পারবে, ওখানে তোমরা হাই স্পিড টানতে পারবে না। ওই যে দূরে ও পারে রয়েছে জিওর পেট্রোল পাম্প। আমি অনেকক্ষণ ধরে পেট্রোল পাম্প খুঁজছি, বাট এই পারে কিচ্ছু পেট্রোল পাম্প পাচ্ছি না আমি। আর এর মধ্যে আমার পেট্রোল রিজার্ভও প্রায় শেষের দিকে। তো এখন আমি ওই পেট্রোল পাম্পেই ইউটার্ন নিয়ে ওখানে যাব। আদার্স পেট্রোল পাম্প পাচ্ছি আমি, কিন্তু আদার্স পেট্রোল পাম্পে সেই একটা E20 ঝামেলা রয়ে যায়। তো জিওতে কিন্তু এখনও একমাত্র যারা E20 পেট্রোল দিচ্ছে না, তারা বোধহয় E10 বা E15 দিচ্ছে। তো সে কারণে আমি জিও থেকেই পেট্রোল রিফিল করব, এতে গাড়ির পারফরমেন্স অনেক বেটার পাওয়া যায়। চলে আসলাম আমরা জিওর পেট্রোল পাম্পে। আজকে রেট চলছে 105 টাকা 88 পয়সা, আর আমার টোটাল 1412 টাকার পেট্রোল লাগলো। 13 লিটার, 13.34 লিটার। ঘড়িতে সময় 1টা 5, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম রায়গঞ্জে। তো আমি ভেবেছিলাম শিলিগুড়ি থেকে বেরিয়ে ভেবেছিলাম যে রায়গঞ্জে আমাদের ফার্স্ট হল্ট দেবো। তো দেখলাম না, এখনও শরীরে ভালো এনার্জি আছে, কোনো কষ্ট হচ্ছে না। তো এই জায়গা থেকে মালদা হলো আর 80 কিলোমিটার। তো ভাবছি একেবারে মালদা গিয়ে আমাদের হল্ট দেবো। তো মালদা গিয়ে আমাদের একেবারে লাঞ্চটাও করে নেবো, তাহলে আর টাইমটা বেশি ওয়েস্ট হবে না। একবারে দুটো কাজ হয়ে যাবে, হল্টও হয়ে যাবে, লাঞ্চও হয়ে যাবে, কারণ লাঞ্চ করতে একটা ভালো টাইম লাগে। তো আমি একবার হল্ট দেবো, সেখানে আধ ঘন্টা 45 মিনিট যাবে, আবার লাঞ্চ করবো, সেখানে আধ ঘন্টা 45 মিনিট। তার থেকে বেটার এক জায়গাতেই করি। আর সবথেকে বড়ো কথা, এনার্জি তো এখন শরীরে আছে, তো যতক্ষণ শরীরে এনার্জি আছে ততক্ষণ চালিয়ে যায়। কারণ প্রথম হল্টের পরে তারপর কিন্তু আর এতটা লং স্ট্রেচ করা যায় না। মাইলস্টোনে দেখাচ্ছে এখান থেকে মালদা বাইপাস আর 58। তো মালদা বাইপাস পৌঁছানোর আগেই আমরা দাঁড়াবো পরদেশি ধাবাতে। তো সেখানে আমরা আমাদের লাঞ্চ করে নেবো। যদি এখনও খিদে পাইনি, বাট তাও একটা জায়গাতে লাঞ্চ তো করতেই হবে। তো ওই জায়গাটাই মোটামুটি ঠিকঠাক জায়গা। সময় 2:10, আর আমরা চলে আসলাম গাজল। মানে এই জায়গা থেকে বাদিক নিয়ে এলে তোমরা যেতে পারবে গাজল। আর মালদা এখান থেকে মালদা বাইপাস আরও এখনও প্রায় 20 কি 25 কিলোমিটার দূর আছে। এই করছিস কি দেখো কারণটা, এগুলো রাস্তার উপর নাচানাচি করছে। তো ঠিক 2:10 আগে আমরা চলে আসলাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, যেটা আমাদের আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, 4 নম্বর বা 5 নম্বর। চলে আসলাম আমরা পরদেশি ধাবায়। তো আমার কি ইউটার্ন করে যেতে হবে। সময় এখন 2টো, বরাবর 2টো। বাহ, খুব ভালো টাইমিং মেনটেন করেছি। তো আমরা
শিলিগুড়ি থেকে বেরিয়ে অলরেডি আমরা প্রায় 235 কিলোমিটার চলে এসেছি। তো আমাদের এটা একটা সিঙ্গেল স্টেজ, কোনো হল্ট না দিয়ে, শুধু মাঝখানে দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরতে। তো এছাড়া কিন্তু কোনো দাঁড়ানো হয়তো সিঙ্গেল স্টেজে আমরা 235 কিলোমিটার চলে এসেছি। আরও যেতে পারতাম, চলেই তো আসলাম ধাবাতে, তো আর এগোনোর কোনো মানে হয় না। তো আমাদের কিন্তু তো দেখা যাচ্ছে স্টামিনা কিন্তু অনেকটাই বাড়ছে, ক্যাপাসিটি অনেকটাই বাড়ছে। যেখানে আগে 150 কিলোমিটার বেশি একটা সিঙ্গেল স্টেজ টানতেই পারতাম না, তো সেখানে কিন্তু এখন অনেকটাই আমাদের সেই ব্যাপারটা বেড়েছে। আমরা এখন ফার্স্ট স্ট্রেচেই মোটামুটি 200 থেকে 250 কিলোমিটার টেনে নিচ্ছি, তো এটাও একটা ইমপ্রুভমেন্ট। তো এই চলে আসলাম পারদেশি ধাবা পেছনে। আচ্ছা, এর পার্কিংটা আবার পেছন দিকটা। তো এই পারদেশি ধাবার এই দিকটা হলো পার্কিংটা। আগে ডাইরেক্টলি সামনে হতো, এখন একটু সিস্টেম চেঞ্জ করেছে। তো এই হলো এদের পার্কিং এরিয়া। তো এই হলো পারদেশি ধাবা, আর এটা হলো তার এন্ট্রান্স। তো পারদেশি ধাবার একটা জিনিস ভালো লাগে, এদের ঢুকেই কিন্তু সামনে রয়েছে মা কালীর মন্দির, আর এদিকে সামনে রয়েছে শ্রীকৃষ্ণের একটা মূর্তি। তো পারদেশি ধাবার এই জায়গায় আমরা বসলাম। তো আমার গোপ্রোটারও চার্জ কমে গেছে, তো এখন গোপ্রোটারকে চার্জে বসাতে হবে। দেখি এদের এখানে কী ব্যবস্থা আছে চার্জ দেওয়ার। তো পারদেশি ধাবাতে এসে আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি, দুজনেই। সুস্মিতা খাওয়া শুরু করে দিয়েছে, আর বিরিয়ানির সাথে দিয়েছে ঠিক এই সাইজে একটা চিকেন আর একটা আলু। ও বাবা, আলু না তো, দুটো ডবল চিকেন। এই যে আলু আর এই ডিম আর স্যালাড। তো ঘড়িতে সময় এখন 2:20, আর আমাদেরও লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন পারদেশি ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পুরো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমরা এখানে খাওয়া প্লাস রেস্ট সব মিলে টাইম স্পেন্ড করলাম। ঠিক আছে, আমরা তো টানা এসেছি, এর আগে কোথাও আমরা টাইম ওয়েস্ট করিনি। তো এখানে আমরা টাইম স্পেন্ড করলাম, সেটা একদম প্রপার অর্দি এসির মধ্যে টাইম স্পেন্ড করলাম। আর এখানে আমাদের খাবার বিল হয়েছে টোটাল 440 টাকা, যার মধ্যে 210 টাকা করে হলো চিকেন বিরিয়ানি। আমরা দুটো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, 210 টাকা করে 420, আর একটা জলের বোতল 20 টাকা। এই হলো আমার টোটাল বিল। তো এখন আমাকে এই সামনে থেকে আবার ইউটার্ন করে আবার পেছন দিকে যেতে হবে। এই মোড় থেকে ডান দিকে চলে গেছে মালদা টাউন, আর আমরা সোজা সামনের দিকে যাব মালদা বাইপাসের উদ্দেশ্যে। ঘড়িতে সময় মুহূর্তে 4টে, আর আমরা রয়েছে এই মুহূর্তে কালিয়াচক। আর কালিয়াচক তো তোমরা সবাই জানো, পুরো কনজেস্টেড এরিয়া। তো যখনই কালিয়াচক ক্রস করবে একটু সাবধানে ড্রাইভিং করবে। বুঝতে পারছো কেমন ভিড় এরিয়া, লোকজন, অটো টোটো সব ভর্তি এখানে, প্রচণ্ড কনজেস্টেড একটা এরিয়া। তো এই জায়গাটা যখনই ক্রস করবে সবসময় মাথায় রাখবে খুব সাবধানে। কালিয়াচকের জাস্ট পরে আমরা দিলাম একটা স্প্রিং ব্রেক, যদিও রিকমেন্ডেড না, আমিও খাই না, শুধুমাত্র রাইডে বেরোলে এটা খেতে হয় ঘুম কাটানো। স্প্রিং ব্রেক নিতে বসে মাঝপথে হঠাৎ করে দিকে এক জায়গায় পেয়ারা বিক্রি করছে। তো 500 পেয়ারা কিনলাম কেটে, আর সাথে নুন মাখা দিয়ে আমাদের পেয়ারা, রাস্তার উপরে হাইওয়ের উপরে পেয়ারা পার্টি, ভালো হয়। তো চোখের উপর রোদের তেজটা এতক্ষণ ডিরেক্টলি পড়ছিল, তো সেটা একটু কমার পরে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের রাইডের উদ্দেশ্যে। মোটামুটি এখানে স্প্রিং ব্রেক দিতে গিয়ে আমাদের 45 মিনিট চলে গেল, তাও ঠিক আছে। এর আগে সূর্যের রোদটা ডিরেক্টলি চোখের উপর পড়ছিল, তো এখন সাইডে সরে গেছে, এখন ঠিক আছে, এখন রাইড করতে কোনো মুশকিল হচ্ছে না। ফারাক্কার বেশ খানিকটা আগে আবার বেশ জ্যাম পড়ে গেছে, জানি না কিসের জ্যাম, কন্টিনিউয়াস লরির জ্যাম। ফারাক্কা ব্যারেজের 8 কিলোমিটার আগে থেকে জ্যাম লাগা শুরু হয়েছে। মানে আমি অলরেডি প্রায় 2 কিলোমিটার চালিয়ে চলে এসেছি, এখনও ফারাক্কা ব্যারেজ প্রায় 5-6 কিলোমিটার দূরে আছে। এই তো অ্যাডভেঞ্চার বাইকের মজা। রোড ব্লক তো কী হয়েছে, রোডের নিচ দিয়ে বেরিয়ে যাবো, অফ রোড দিয়ে বেরিয়ে যাবো, অফ রোড করতে করতে। এইসব কি আর অন্য বাইকে করা যায়? এইখানে তো আসলে অ্যাডভেঞ্চার বাইকের মজা।
রোড যেমনই হোক কোনো চিন্তা নেই। সামনে দেখো কি পরিমাণ জ্যাম। এই ফারাক্কা ব্রিজটা হাইওয়ে সে কানেক্ট না করলে হবে না, যে নতুন ব্রিজটা ওপেন করছে সেটা চালু না হওয়া অবধি এরকম চলতে থাকবে। তো এখনই হবে অ্যাডভেঞ্চার বাইকের আসল অ্যাপ্লিকেশন, টোটালি বন্ধ। তো আমাকে এখন এই ডিভাইডারটাই পার করতে হবে, এছাড়া যাওয়া অসম্ভব, টোটালি ব্লক। না ওঠো, তো পার হয়ে গেলাম ইজিলি। যেহেতু অ্যাডভেঞ্চার বাইক, নিচেও ঠেকলো না। অ্যাডভেঞ্চার বাইকের অফ রোডিং ক্যাপাবিলিটি ইউটিলাইজ করে আমরা কিন্তু খুব জলদি উঠে গেলাম ফারাক্কা ব্যারেজে, না হলে কিন্তু অনেক পেছনে পড়ে থাকতাম। আর এই সামনে দেখতে পাচ্ছি পুরো ভরা জল, আর ওই সামনে একটু ওই যে ওখান দিয়ে নতুন ব্রিজ শুরু হচ্ছে, তো ওটা শুরু হলেই কিন্তু এই জ্যামটা কিন্তু কেটে যাবে। তো ওটা কিন্তু মেন তোমার হাইওয়ের সাথে কানেক্টেড হবে, তো তখন আর এতটা জ্যাম পড়বে না। এই যে সামনের বাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এই কন্টিনিউয়াস হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছে, জোনাকি বলকার মতো জ্বলছে। আমি জানি না এরা রাইডার, আমি দেখতেছি ফুল রাইডিং গিয়ার্সে আছে, তাও এই বেসিক সেন্সটা কেন এদের মধ্যে নেই। এই হ্যাজার্ড লাইটের নির্দিষ্ট সময় আছে, হ্যাজার্ড লাইট জ্বালাতে হয় একমাত্র হ্যাজার্ডাস মোমেন্টে। হ্যাজার্ডাস মোমেন্ট মানে কি, ধরো হাইওয়ের ওপরে কোনো একটা বিশেষ কারণে বা হয়তো গাড়ির কোনো প্রবলেমের জন্য তোমরা হয়তো গাড়ি স্লো চালাচ্ছ, বা গাড়ি হয়তো তোমরা ব্রেক করেছো, ব্রেক করে গাড়ি হয়তো দাঁড় করে রেখেছো, তো সেই মোমেন্টে হ্যাজার্ড লাইট একমাত্র তখনই জ্বালানো যায়। কিন্তু অনেকে ভাবে কি না, হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখি দেখতে সুন্দর লাগছে, বা ওই বৃষ্টিতে জ্বালিয়ে রাখি, কুয়াশায় জ্বালিয়ে রাখি। একদম না, হ্যাজার্ড লাইট কিন্তু ওসবের জন্য না, একদমই না। হ্যাজার্ড লাইট অনলি ফর হ্যাজার্ডাস মোমেন্ট। সেটা কিন্তু বৃষ্টির জন্য বা কুয়াশার জন্য বা হাই স্পিড চালানোর জন্য অথবা দেখতে সুন্দর লাগা একটার জন্যেও না। যদি গাড়ির কোনো প্রবলেম হয় বা গাড়ি হাইওয়ের উপর পার্কিং করতে হচ্ছে যেখানে পার্কিং করা উচিত না, তো সেসব জায়গাতে একমাত্র হ্যাজার্ড লাইট জ্বালানো উচিত, এছাড়া কিন্তু নয়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া খুব বেড়ে গেছে। সবথেকে মেইন বড় প্রবলেম হচ্ছে রাস্তার মধ্যে টোটো অটো খুব বেড়ে গেছে। তো সন্ধ্যের পরই কিন্তু গাড়িতে চালানোটা, হাইওয়েতে গাড়ি চালানোটা কিছুটা হলেও রিস্কি হয়ে যায়। এতক্ষণ শুধু বড় গাড়ি ছিল, সন্ধে হওয়ার পর থেকেই পুরো রাস্তায় ভর্তি টোটো, গাড়ির স্পিড 50-60-এর উপর উঠছেই না, আর একটু পরপর ব্রেক করতে হচ্ছে। আর টোটোরা কীভাবে গাড়ি চালায় সেটা তোমাকে আর নতুন করে বলার কিছুই নেই। ঘড়িতে সময় সন্ধে 6টা, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 6 নম্বর টোল প্লাজায়, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো আমরা চলে আসলাম সেই বিখ্যাত ব্রিজে, সেই মেটাল ব্রিজ। এই ব্রিজটা এত সুন্দর লাগে, অনেকটা যে হাওড়া ব্রিজ আছে না, তো অনেকটা হাওড়া ব্রিজ স্টাইলে এই ব্রিজটা বানানো। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পোকার আক্রমণ। হেলমেটে টাং 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 করে লাগছে পোকা, সামনের ভাইজার তো অলরেডি অনেকগুলো পোকায় ছেয়ে গেছে, আর মানে আমার ভিজিবিলিটি অনেক কমে গেছে। আর একটু পরেই আমাকে দাঁড়িয়ে আবার ভাইজারটা মুছতে হবে, এক্ষুনি মুছবো না, আর আধ ঘন্টা বেরিয়ে যাক, পোকাটাও কমে যাক, তারপরে গিয়ে মুছবো ফাইনালি। এই যে তখন আমি হ্যাজার্ড লাইটের কথা বলছিলাম, এই সামনের গাড়িটা দেখো, এও হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছে। তোমরা কি আমাকে বলতে পারো এর হ্যাজার্ড লাইট জানার কী মানে? আমি বুঝতে পারি না লোকে হ্যাজার্ড লাইট কেন জ্বালায়, মানে হ্যাজার্ড লাইট সম্বন্ধে লোকে কী বোঝে আমি জানি না। হ্যাজার্ড লাইট নিয়ে আমি এত বলছি, তার রিজন হচ্ছে হ্যাজার্ড লাইট কিন্তু মিসইউজ করলে এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টের বড় কারণ। আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, গাড়িটা যে ডান দিকে লেন চেঞ্জ করলো, এ কিন্তু কোনো সিগন্যাল দিতে পারলো না, কোনো ইন্ডিকেশন দিতে পারলো না। তো তোমার যদি হঠাৎ যদি হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখো বিনা কারণে, তো হঠাৎ যদি দেখো আবার লেন চেঞ্জ করবে, কোনো ইন্ডিকেশন নেই, তো হঠাৎ যদি এরকম লেন চেঞ্জ করা হয় তাহলে তোমরা তো ইন্ডিকেশন দিতে পারবে না। তো তখন এই পেছন দিয়ে গাড়ি এসে যদি হাই স্পিড গাড়ি আসে তখন সে পেছন দিয়ে মেরে দিতে পারে। তো এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা বড় চান্স আছে। তো সেই কারণে বারবার বলি বিনা কারণে হ্যাজার্ড লাইট একদম জ্বালাবে না। হ্যাজার্ড লাইট ইজ নট ফর স্টাইল, ইজ নট ফর শো। হ্যাজার্ড লাইট ইজ অনলি ফর হ্যাজার্ডাস সিচুয়েশন, ইজ অনলি ফর অ্যাবনর্মাল সিচুয়েশন। ঘড়িতে সময় এখন 6:45, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুর বাইপাসে, আর এই বাদিক দিয়ে বহরমপুর টাউন চলে যাচ্ছে। আমরা যাব সোজা সোজা বহরমপুরের পরে পড়বে কৃষ্ণনগর। বহরমপুরের পরে আমি এখানে পেট্রোল ভরতে এলাম, এখানে রেট দেখাচ্ছে 106 টাকা 59 পয়সা, এখানে কিন্তু 1 টাকা বেশি। এখানে 1 টাকা বেশি কেন রেট?
এখানে অন্য জায়গা থেকে 1 টাকা বেশি কেন রেট? ছেড়ে দিন। টোটাল 8.37 লিটার তেল খেলো। সময় রাত 8:30, আর আমরা চলে আসলাম আমাদের আজকে দিনের 9 নম্বর টোল প্লাজাতে। কৃষ্ণনগর ঢোকার মুখে তো এখানে দেখছি ওয়াটার ক্রসিং তৈরি হয়ে গেছে। এতদিন এতগুলো ওয়াটার ক্রসিং করে সব পাহাড়ে, এদিক থেকে কৃষ্ণনগর ঢোকার মুখেই ওয়াটার ক্রসিং। ঘড়িতে সময় রাত 9:25, আর আমরা রয়েছি এই মুহূর্তে কৃষ্ণনগরে। আমি আবার সঞ্জুর সঙ্গে দেখা করলাম। সঞ্জুর তো বাড়ি কৃষ্ণনগরেই, তো ওকে একটা জিনিস দেওয়ার ছিল, তো ওটা দিয়েই বেশ কিছুক্ষণ গল্প করে এবার আবার বাড়ির দিকে গিয়ে যাচ্ছি। কল্যাণী মোড় 26 কিলোমিটার, কলকাতা 79। তো আমি ভাবছি কল্যাণী থেকেই ডান দিকে ঢুকে যাবো, কল্যাণী হয়ে যাবো। তার কারণ কল্যাণীর পর থেকে কিন্তু বারাসাতের রোডটা খুবই খারাপ, মানে ভেঙে চুরে প্রচণ্ড খারাপ অবস্থা, পুরো টানা 20 কিলোমিটার ওরই অবস্থা। তো আমার কল্যাণীতে আমি ঘুরে যাই তাহলে আমার 20 কিলোমিটার আমার রাস্তা বাড়বে ঠিক, বাট রোড অনেক কমফোর্টেবল হবে। ঘড়িতে সময় 10:15, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 10 নম্বর টোল প্লাজায়। আর এখান থেকে কল্যাণী মোড় মোটামুটি অ্যাপ্রক্স 4-5 কিলোমিটার। তো আমি কল্যাণী মোড় দিয়ে ঢুকে যাব। তো আমি চলে আসলাম বড়জাগুলি। তো এই বড়জাগুলি মোড় থেকে আমি হাইওয়ে ছেড়ে দেবো। আমি হাইওয়ে ছেড়ে দিয়ে এখন সাইডে ঢুকে যাচ্ছি। এইখান থেকে আমি ভেতরের রাস্তা দিয়ে আমি ডাইরেক্টলি কানেক্ট করব কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে যথেষ্ট ভালো রাস্তা। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে আমি আবার ব্যারাকপুর হয়ে আসবো বারাসাত। বড়জাগুলি থেকে ডান দিকে নিয়ে আমি ঢুকে গেলাম ভেতরের রাস্তায়। সামনেই হলো BCKV কৃষি বিশ্ববিদ্যালয়। আর এই রাস্তাটা সোজা চলে গেলে উঠছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইওভারের কাজ চলছে। এই ফ্লাইওভারটা কিন্তু ডিরেক্টলি গিয়ে কানেক্ট হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। তো এটার কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, তবে আশা করছি খুব শীঘ্রই এটা হয়তো চালু করে দেবে। তো এটা চালু করে দিলে আমাদের যাওয়া আরও ফাস্ট হয়ে যাবে। উঠে পড়লাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখতে পাচ্ছ পুরো ঝাঁ চকচকে আর লাইট দিয়ে ঝকঝকে একটা রাস্তা। তো এই রাস্তাটা পুরো NH-12 বা আমরা যেটা শিলিগুড়ি রোড যেটা দিয়ে আসলাম, তো এই রাস্তার কন্ডিশনটা পুরো ওই রকমই, একদম পুরো ঝকঝকে একটা রাস্তা। বাট এই রাস্তায় কিন্তু ক্যামেরা বসানো আছে, এখানে মাইলস্টোন, এখানে স্পিড লিমিট রয়েছে 50 কিলোমিটার। তো সেটা তোমরা মেনটেন করবে। আমি জানি না কী করে 50 কিলোমিটার মেনটেন করবো এই রাস্তায়, একদম ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি। এই রাস্তায় তো মিনিমাম 60 হওয়া উচিত, মিনিমাম 60-70। কী করে 50 এখানে মেনটেন করবো আমি জানি না। তো তাও যাই হোক করতে হবে, না হলে কেস চলে যাবে অনলাইনে। তো এটা তোমরা খেয়াল রাখবে, এখানে ক্যামেরা লাগানো আছে, স্পিড লিমিট 50। ঘড়িতে সময় 10:45, আর আমরা চলে আসলাম আমাদের 12 নম্বর অ্যান্ড লাস্ট টোল গেট। তবে এই টোল গেট কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, এখনও এটা টাকা তোলা শুরু করেনি। তো আমরা হাইওয়ে থেকে নেমে গেলাম, নেমে গিয়ে সামনেই পড়বে ওয়্যারলেস মোড়। এই অবধি ছিল আমাদের হাইওয়ে যাত্রা। তো চলে আসছি আমরা ওয়্যারলেস মোড়। তো এখন আমি ওয়্যারলেস মোড় থেকে টার্নিং নেব বাঁদিকে। তো বাঁদিক নিয়ে এখান থেকে আর মোটামুটি 10 কি 12 কিলোমিটার পরেই পড়বে বারাসাত। ব্যারাকপুর রোডে ঢোকার সাথে সাথেই আমার চোখে পড়লো ডিবাপি বিরিয়ানি। এত লম্বা একটা রাইড করে ডিবাপি বিরিয়ানিকে আর লোভ সামলানো যায়? ডিবাপিতে এসে আমরা দুজনে অর্ডার করলাম চিকেন বিরিয়ানি। সুস্মিতা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওর এত খিদে পেয়েছে। তো এইখানে এরকম একটা আলুর পিস দিল, আর এই একটা বেশ বড় সাইজের একটা চিকেনের পিস দিল। ফুড ব্লগারদের মতো ভিডিও করে দিচ্ছি, মোটো ব্লগার এখন ফুড ব্লগার হয়ে যাচ্ছে। এর থেকে বেশি রিভিউ দিতে পারবো না, এর থেকে বেশি রিভিউ দেওয়ার, যেহেতু আমি ফুড ব্লগার না, তো এর থেকে বেশি রিভিউ কী করে আমি যাই না। ও আচ্ছা, বিরিয়ানি আমার থেকে নিয়েছে 250 রুপিস পার প্লেট। তো ঘুরতে সময় এখন রাত 11:15, আর জাস্ট 15 মিনিট পরে এই 12টা বেজে যাবে। তো আমি এই ভিডিওটা এবং এই সিরিজটা ঠিক ডিবাপির সামনে থেকেই শেষ করছি। তো টোটাল সিরিজটা তোমার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা জানো কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট আরও একটা দুর্দান্ত কোনো ভিডিওতে। তো এখন গুড নাইট।